আজ 22 জুন 2024 সকাল সকাল গ্র্যান্ড ডায়াকে এসে সেখান থেকে লা ডিফেন্স মেট্রো স্টেশন থেকে মেট্রো নিয়ে বেরিয়ে পড়লাম শহর ঘুরে দেখতে। আমি এসে পৌঁছেছি 2 সপ্তাহ হয়ে গেল, যদিও প্যারিস শহরে আমার ঘুরে দেখাই হয়নি এখনো। গত বছর এসে দেখেছিলাম, তারপরে আর আসাই হয়নি এখানে। পৌঁছে গেলাম সোজা মোমার্টে। মোমার্ট প্যারিস শহরে স্থিত একটা পাহাড়, যেই পাহাড়ের ওপর থেকে খুব সুন্দর লাগে প্যারিস শহরটা দেখতে। সেখানে রয়েছে এই চার্চ, সিক্রেট চার্চ অফ ব্যাসিলিকা বলা হয়। পুরো প্যারিস শহরটার অসাধারণ সুন্দর দৃশ্য। কখনো কখনো এখানে গান বাজনা করতেও লোকজনকে দেখতে পাওয়া যায়। এই চার্চে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফিও লাগে না, আর খুব বেশি ভিড়ও থাকে না। 15-20 মিনিট লাইন দিয়েই ঢোকা যায়। আজ তো তাও ভিড় ছিল, সেজন্য সময় লেগে গেল। প্রচুর ভারতীয় দেখতে পেলাম শনিবার। তাছাড়া সামার চলে এসছে, ভারতীয়রা ঘুরতে আসে এই সময় ইউরোপে, যার ফলে রাস্তাঘাটে প্রচুর ভারতীয় দেখতে পাওয়া যায়। তারপরে হেঁটে দেখার পালা। প্যারিস শহরটা আজকে হেঁটেই দেখে কাটাবো। কোনো মনুমেন্টে ঢোকার প্ল্যান তো নেই আপাতত। প্যারিস শহরটা এইরকমই, দেখে মনে হয় মধ্যযুগের সব বাড়িঘরদর। আমার মাথায় প্রশ্ন আসছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স যখন অংশগ্রহণ করেছিল, তারপরেও কী করে এই বাড়িঘরগুলো এত বড় শহরেও এখনও দেখে মনে হয় যেন 400-500 বছর আগের তৈরি। জানতে পারলাম অনেকে নাকি প্যারিস ছেড়ে চলে গেছিল যাতে প্যারিসের আর্কিটেকচার ধ্বংস না হয়। শুনতে অবাক লাগে, বাট এটাই সত্যি। পৌঁছে গেলাম লুভরে মিউজিয়ামের পাশে। টিকিট নেই, আর ভেতরে যাওয়ার ইচ্ছেও নেই। গত বছর আমি মোনালিসা দেখেছি। এর পাশেই রয়েছে টুলারিস গার্ডেন। পার্কের এখানে বসে কিছুক্ষণ সময় কাটানো হলো। এখান থেকে একটু দূরেই রয়েছে সিন নদী, আর এই সিন নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে প্যারিস শহর। হেঁটে দেখতে প্যারিস শহর অসাধারণ লাগে। আর যদি কারোর কাছে 2 থেকে 3 দিন সময় থাকে, প্যারিস শহরের মোটামুটি সমস্ত রাস্তাই হেঁটে দেখা সম্ভব। খুব বেশি বড় নয় শহর। পৌঁছে গেলাম প্যান্থিয়নে। শুনেছি রোমে নাকি প্যান্থিয়ন আছে, যেখানে আগেকার দিনের ভগবান পুজো হতো, তার অনুকরণেই তৈরি। আর প্যান্থিয়নের পাশেই রয়েছে গার্ডেন অফ লুক্সেমবার্গ। যদিও এটা লুক্সেমবার্গে নয়, তবে এটা অন্যতম বড় গার্ডেন সেন্ট্রাল প্যারিসে। প্যারিসের 2 সাইডে, ইস্ট এবং ওয়েস্টে 2টো বড় বড় গার্ডেন আছে, তবে মাঝখানের গার্ডেনগুলোর মধ্যে এটাই অন্যতম বড়। এখানে আবার আর্ট এক্সিবিশনও চলছিল সেই দিন। আর এই যে পতাকাওয়ালা বোর্ডগুলো দেখা যাচ্ছে, এগুলো আসলে অলিম্পিকের জন্য বিভিন্ন দেশের পতাকা লাগিয়ে বোর্ড ছাড়া হয়েছে। পাশেই রয়েছে অসাধারণ সুন্দর বাগান। সামার এসে গেছে, তাই ফুলও ফুটে গেছে সমস্ত জায়গায়। ঘুরে দেখতে দেখতে শুধুই সৌধ আর সৌধ। ঐতিহ্যের শহর হলো এই প্যারিস। প্রতিটা রাস্তার কিনারায় রয়েছে এক একটা করে ঐতিহ্যের নিদর্শন। কোথাও বা চার্চ, এমনকি বাড়িঘরগুলোও অসাধারণ সুন্দর দেখতে। আর এই শহরটা এমনভাবেই তৈরি, এখানে নতুনত্বর কোনো ছাপ দেখতে পাওয়া যায় না। বলা যায় এরা নতুনত্ব পছন্দই করে না। যা রয়েছে সবই যেন মধ্যযুগীয় ধাঁচে। আর এই সিন নদীর পাশ থেকে হেঁটে হেঁটে কিছুক্ষণ ঘুরে দেখা হলো। সকাল থেকেই হাঁটছি, বেশ ক্লান্ত, কিছুক্ষণ বসে জিরিয়েও নেওয়া হলো। অনেকে বোট ট্রিপও করে সিন নদীতে। আমি গত বছর করেছি, বেশ ভালো লাগে, তবে খুব বেশি দূরে নিয়ে যায় না। যেই এলাকাগুলো হেঁটে আমি দেখালাম, সেই এলাকার পাশ থেকেই অনেক সময় এই সিন নদীর মধ্যে দিয়ে বোটে করে নিয়ে যাওয়া হয়। সময় কম থাকলে বেশ ভালো।
অলিম্পিক আসছে, পৃথিবীর দূর দূরান্ত থেকে লোক আসা শুরু হয়ে গেছে। ওই দূরে দেখা যায় আইফেল টাওয়ার, এগিয়ে যাচ্ছি আইফেল টাওয়ারের উদ্দেশ্যে। সর্বশেষ আইফেল টাওয়ার দেখেই আজকের মতো হাঁটা শেষ করব। ভাবতে বেশ অবাক লাগে, একখানা আইফেল টাওয়ারের জন্য কত ট্যুরিস্ট সারা পৃথিবীর থেকে এখানে আসে। কখনো কখনো মনে হয় ভারতবর্ষে কেন আইফেল টাওয়ার তৈরি হলো না। আমি শুনেছি প্যারিস ছাড়াও নাকি আমেরিকাতেও একটা আইফেল টাওয়ার আছে, তবে এটা এতটা উঁচু নয়, এর অর্ধেক উচ্চতার। আইফেল টাওয়ারের পাশে এসেই ঘুরে দেখে আজকের মতো হাঁটা শেষ করব, কারণ সকাল থেকে হাঁটতে হাঁটতে প্রায় 20 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। আবার দেখা হবে পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে অন্য কোনো দিন। শুভ বিদায় বন্ধুরা, লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল।